আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একাদশ অধ্যায় তথ্য ও উপপাদ্য নিয়ে আলোচনা করব। চলো, চমৎকার একটা অধ্যায় আমরা এখান থেকে এখন পর্যায়ক্রমে শিখে নিব। চলো, আলোচনা শুরু করা যাক। জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ও দ্রুত উন্নয়নে তথ্য ও উপপাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখে চলেছে। তথ্য ও উপপাদ্যের উপর ভিত্তি করে পরিচালিত হয় গবেষণা এবং অব্যাহত গবেষণার ফল হচ্ছে জ্ঞান বিজ্ঞানের অভাবনীয় উন্নয়ন। তথ্য ও উপপাদ্য উপস্থাপনে ব্যাপকতা লাভ করেছে সংখ্যার ব্যবহার। আর সংখ্যাসূচক তথ্য হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান কি? সংখ্যাসূচক তথ্য হচ্ছে পরিসংখ্যান। তাই পরিসংখ্যানের মৌলিক ধারণা ও সংশ্লিষ্ট বিষয়সমূহ জানা আবশ্যক। পূর্ববর্তী শ্রেণীতে পরিসংখ্যানের মৌলিক বিষয়গুলো ক্রমান্বয়ে উপস্থাপন করা হয়েছে। এর এই ধারাবাহিকতায় এই অধ্যায়ে কেন্দ্রীয় প্রবণতা, এর পরিমাপক, গড়, মধ্যক, প্রচুরক সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী কী শিখবে এগুলো একটু পরে নেবে। এখন আমরা তথ্য ও উপপাদ্য, ইনফরমেশন অ্যান্ড ডাটা সম্পর্কে জানব। আগের শ্রেণীতে আমরা এ সম্বন্ধে মৌলিক ধারণা লাভ করেছি এবং বিস্তারিত জেনেছি। এখানে আমরা স্বল্প পরিসরে এ সম্বন্ধে আলোচনা করব। আমরা জানি সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা গণনা হচ্ছে একটি পরিসংখ্যান। পরীক্ষা আসবে পরিসংখ্যান কি? সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা গণনা হচ্ছে একটি পরিসংখ্যান। তোমরা লিখবা যে আসে পরিসংখ্যান কি, বা কেউ জিজ্ঞেস করে পরিসংখ্যান কাকে বলে, তোমরা লিখবা কোনো ঘটনা সম্পর্কিত সংখ্যাসূচক তথ্যকে পরিসংখ্যান বলে। ঠিক আছে, এই কথাটা লিখে নোট করে রাখবা। আর তথ্য বা গণনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপপাদ্য। আর তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপপাদ্য। ঠিক আছে, ভালোভাবে এগুলো মুখস্থ করে রাখবা, যেগুলো আমি মার্ক করে দিই। ধরা যাক 50 নম্বরের মধ্যে অনুষ্ঠিত কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী 20 জন প্রার্থী গণিতে প্রাপ্ত নম্বর হলো এখানে দেওয়া আছে। 20 জনের নম্বর, কেউ 25 পেয়েছে, কেউ 45 পেয়েছে, কেউ 30 পেয়েছে, কেউ 50 পেয়েছে। এখানে গণিতে প্রাপ্ত সংখ্যা নির্দেশিত নম্বর সমূহ একটি পরিসংখ্যান। এই যে নম্বর দেওয়া আছে এগুলো কি একটি পরিসংখ্যান, আর নম্বরগুলো হলো এই পরিসংখ্যানের উপপাদ্য। গণিতে প্রাপ্ত যে নম্বর পাইছে এগুলো হচ্ছে পরিসংখ্যান। যখন এগুলো এভাবে কমা কমা দিয়ে সাজায় লাগছে তখন এগুলো আছে কি পরিসংখ্যানের উপপাদ্য। ঠিক আছে, এই উপপাদ্যগুলো সহজে সরাসরি উৎস থেকে সংগ্রহ করা যায়। সরাসরি উৎস থেকে সংগৃহীত উপপাদ্যের নির্ভরযোগ্যতা অনেক বেশি। এখানে প্রশ্ন আসতে পারে যে কোন উপপাদ্যের নির্ভরযোগ্যতা অনেক বেশি? সরাসরি উৎস থেকে সংগৃহীত উপপাদ্যের নির্ভরযোগ্যতা অনেক বেশি। ঠিক আছে, আবার প্রশ্ন আসতে পারে, এই যে প্রশ্নটা বলে নেবা, সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় এমন উপপাদ্য হলো প্রাথমিক উপপাদ্য। উপপাদ্য দুই প্রকার, এটা হলো প্রাথমিক উপপাদ্য, আর হলো মাধ্যমিক উপপাদ্য। প্রশ্ন আসতে পারে যে প্রাথমিক উপপাদ্য কাকে বলে? যে উপপাদ্যগুলো সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় তাকে প্রাথমিক উপপাদ্য বলে। ঠিক আছে, তুমি এভাবে পড়ে নিবা। আর প্রাথমিক উপপাদ্যের আর একটা নাম প্রত্যক্ষ উপপাদ্য। আমি আবার বলছি, যে উপপাদ্যগুলো সরাসরি কোনো উৎস থেকে সংগৃহীত হয় তাকে প্রাথমিক উপপাদ্য বা প্রত্যক্ষ উপপাদ্য বলে। আর এই প্রাথমিক উপপাদ্য বা প্রত্যক্ষ উপপাদ্যের নির্ভরযোগ্যতা অনেক বেশি। মাধ্যমিক উপপাদ্য পরোক্ষ উৎস থেকে সংগৃহীত হয় বিধায় এই নির্ভরযোগ্যতা অনেক কম। পরীক্ষায় প্রশ্ন আসে কোন উপপাদ্যে
নির্ভরযোগ্যতা অনেক কম, মাধ্যমিক উপপাদ্যের নির্ভরযোগ্যতা কম। এখন এই যে মাধ্যমিক উপপাদ্য কাকে বলে? যে উপপাদ্যগুলো পরোক্ষ কোনো উৎস থেকে সংগৃহীত হয় তাকে মাধ্যমিক উপপাদ্য বলে বা পরোক্ষ উপপাদ্য বলে। মাধ্যমিক উপপাদ্যের আরেকটা নাম পরোক্ষ উপপাদ্য। আমি আবার বলছি, যে উপপাদ্যগুলো পরোক্ষ কোনো উৎস থেকে সংগৃহীত হয় তাকে মাধ্যমিক উপপাদ্য বা পরোক্ষ উপপাদ্য বলে। ঠিক আছে, এভাবে লিখে রাখবা। উপরে বর্ণিত উপপাদ্যের নম্বরগুলো এলোমেলোভাবে আছে। নম্বরগুলো মানের কোনো ক্রম সাজানো নেই, মানে কোনো ক্রমে সাজানো নেই। এ ধরনের উপপাদ্য হলো অবিন্যস্ত উপপাদ্য। উপপাদ্যের আর দুটো ভাগ আছে, বিন্যস্ত উপপাদ্য, অবিন্যস্ত উপপাদ্য। আমি তোমাদেরকে বলে দিই, যে উপপাদ্যগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপপাদ্য বলে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। দেখো এখানে বলা আছে এই যে উপপাদ্যের নম্বরগুলো মানের যে কোনো ক্রমে সাজালে বিন্যস্ত উপপাদ্য হবে। নম্বরগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়। এই যে মানে ঊর্ধ্বক্রম কথা অর্থ হলো কি, ক্রম দুইটা, একটা ঊর্ধ্বক্রম একটা অধক্রম। অধক্রম মানে কি বড় থেকে ছোটোর দিকে, আর ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়র দিকে। দেখো 20 20 25 25 30 30 30 35, এই যে এবার ছোট থেকে বড় দিকে সাজানো আছে, আছে যা একটি বিন্যস্ত উপপাদ্য। ঠিক আছে, তখন আমি আবার বলে দিই, যে উপপাদ্য বলে মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপপাদ্য বলে। যেমন 20 20 25 25 30 30, এই যে ছোট থেকে বড় দিকে সাজানো আছে ঊর্ধ্বক্রমে, একটা বিন্যস্ত উপপাদ্য। অবিন্যস্ত উপপাদ্য কাকে বলে? যে উপপাদ্যগুলো মানে ক্রমানুসারে সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপপাদ্য বলে। যেমন 2 3 5 1, আবার 2, আবার 10, আবার 15, আবার 7 এগুলো থাকে, সেটা হচ্ছে অবিন্যস্ত উপপাদ্য। আমি আবার বলছি, যে উপপাদ্যগুলো মানে ক্রমানুসারে সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপপাদ্য বলে, আর থাকলে বিন্যস্ত উপপাদ্য বলে। মূল কথা হলো, ঠিক আছে। অবিন্যস্ত উপপাদ্য এভাবে বিন্যস্ত করা বেশ জটিল এবং ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এলিমিনেশনের মাধ্যমে অবিন্যস্ত উপপাদ্য সমূহ অতি সহজে বিন্যস্ত উপপাদ্যে রূপান্তর করা যায় এবং গণসংখ্যা সারণীর সাহায্যে উপস্থাপন করা হয়। গণসংখ্যা নির্বাচন সারণী, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। উপপাদ্যের গণসংখ্যা সারণী তৈরি করার জন্য যে কয়েকটি ধাপ ব্যবহার করতে হয় তা হলো পরিসর। একটা আমরা কি করতে হবে? পরিসর, শ্রেণী সংখ্যা নির্ণয়, শ্রেণীব্যাপ্তি নির্ণয়, তাহলে চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। ঠিক আছে, তারপরে একটা প্রশ্ন আছে পরিসর নির্ণয়ের সূত্র, মুখস্থ করে রাখবা। ঠিক আছে, পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এটা পরিসর নির্ণয়ের সূত্র, এটুকু মুখস্থ করে রাখবা, নোট করে। শ্রেণীব্যাপ্তি, যে কোনো অনুসন্ধান লব্ধ উপপাদ্যের পরিসর নির্ধারণের পর প্রয়োজন হয় শ্রেণীব্যাপ্তি নির্ধারণ। উপপাদ্যগুলোকে সুবিধাজনক ব্যবধান নিয়ে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়। উপপাদ্যের সংখ্যার উপর ভিত্তি করে এগুলো সাধারণত শ্রেণীতে ভাগ করা হয়। শ্রেণীতে ভাগ করার নির্ধারিত কোনো নিয়ম নেই, তবে সচরাচর প্রত্যেক শ্রেণীর ব্যবধান সর্বনিম্ন 5 সর্বোচ্চ 15 এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। মানে তুমি সর্বনিম্ন 5 ধরতে পারবা, 5-এর 6 7 8 10 ধরতে গেলে কি 15 পর্যন্ত ধরতে পারবা, এটা বলছে এখানে। সুতরাং প্রত্যেক শ্রেণীর একটি সর্বোচ্চ ও সর্বনিম্ন মান থাকে। যে কোনো শ্রেণীর সর্বনিম্ন মানকের নিম্ন সীমা এবং সর্বোচ্চ মানকের ঊর্ধ্বসীমা বলা হয়। আর যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমার ব্যবধান হলো শ্রেণীব্যাপ্তি। এই শ্রেণীব্যাপ্তি বা খেয়াল করো, এই যে আমরা বলি এখানে শ্রেণীব্যাপ্তি, এই শ্রেণীব্যাপ্তি আর একটা নাম আছে, সেটা কি শ্রেণী ব্যবধান। কি বলে? শ্রেণী ব্যবধান। উদাহরণস্বরূপ মনে করি যে 10 থেকে 20 একটি শ্রেণী, এর সর্বনিম্ন মান 10, সর্বোচ্চ মান 20 এবং 20 থেকে 10 বিয়োগ করলে 10 থাকে, শ্রেণীব্যাপ্তি হবে 10। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে বলছে নিম্ন সীমা হলো অঙ্ক করার, এই যে এই 10 থেকে 20 নিম্ন সীমা হচ্ছে কি এই 10 হচ্ছে নিম্ন সীমা। তারপরে এখানে বলছে কি যে
ঊর্ধ্বসীমা, এখানে এই ঊর্ধ্বসীমা হচ্ছে 20, 10 থেকে 20, 10 হচ্ছে নিম্নসীমা, 20 হচ্ছে ঊর্ধ্বসীমা অথবা উচ্চসীমা বলে, ঠিক আছে। এখন এই যে আবার শ্রেণীব্যাপ্তি কোনটা, এই যে শ্রেণীব্যাপ্তি অথবা জায়গায় শ্রেণীব্যাপ্তি কোনটা, এই 20 থেকে 10 বিয়োগ করবা, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে যা থাকে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। সরাসরি এই শ্রেণীব্যাপ্তি লেখা এই পরিসর সূত্র প্রক্রিয়া হলো তা হয়ে যাবে শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এই পরিসরের জায়গায় শ্রেণীব্যাপ্তি লিখলে এই মান ধরে বসায় যোগ বিয়োগ করলে দেখবা 10 আসবে, ঠিক আছে। পরিসরের সূত্র আর শ্রেণীব্যাপ্তি নিয়ে সূত্র কিন্তু একটাই, 10 যোগ 1 11, শ্রেণীব্যাপ্তি সবসময় সমান রাখা শ্রেয়। শ্রেণী সংখ্যা দেখো, এই শ্রেণী সংখ্যা নিয়ে সূত্র হচ্ছে এটা, এই যে শ্রেণী সংখ্যা সমান সমান এই পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি, এই শ্রেণীব্যাপ্তি আরেকটা নাম শ্রেণী ব্যবধানও বলে, ঠিক আছে। তাহলে শ্রেণী সংখ্যা নিয়ে সূত্র এটা, শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি, এটা মুখস্থ করে রাখবা, নোট করে রাখবা। এবার শিখবো আমরা ট্যালি চিহ্ন। উপাত্তের সংখ্যাসূচক তথ্যরাশির মান কোনো না কোনো শ্রেণীতে পড়ে, শ্রেণীর বিপরীতে সাংখ্যিক মানের জন্য ট্যালি, দেখো এই যে শ্রেণীটা খারাপ হলে দিয়ে এক কোনো বললে মানে আর একটা দাগ দিচ্ছে, এটা বলে ট্যালি চিহ্ন দিতে হয়। কোনো শ্রেণীতে 5টি ট্যালি চিহ্ন দিতে হলে 4টি দেওয়ার পর 5মটি এইভাবে দিতে হবে। এই যে এখানে দেখো, এই যে সাইডে যে খারাপ হইলে এই 5 নম্বর রেখাটা কোনো বলে দিচ্ছে, দেখো এটা বলে এইভাবে দিছে, ঠিক আছে। আবার দেখো গণসংখ্যা, শ্রেণীসমূহের মধ্যে সংখ্যাসূচক তথ্যরাশির মানগুলোর ট্যালি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং এর মাধ্যমে গণসংখ্যাও বা গণসংখ্যা নির্ধারণ করা হয়। যে শ্রেণীতে যতগুলো ট্যালি চিহ্ন পড়বে তত হবে ওই শ্রেণীর গণসংখ্যা বা গঠন সংখ্যা, যা ট্যালি চিহ্নের বিপরীতে গণসংখ্যা কলামে লেখা হয়। উপরে বর্ণিত বিবেচনাধীন উপাত্তের পরিসর শ্রেণীব্যাপ্তি শ্রেণী সংখ্যা নিচে দেওয়া হলো। একটা পরিসর, এই যে আমরা কিছুক্ষণ আগে বের করলাম যেটা, যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করুন যোগ 1 করুন, ঠিক আছে। ওইটা আলাদা করছে, এখানে দেখা যাচ্ছে কি 50 বিয়োগ 20, সর্বোচ্চ মান 50, সর্বনিম্ন মান 20, 50 থেকে 20 থেকে 30, যোগ 1 31, এটা পরিসর। শ্রেণীব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান ধরা যায় 5, তাহলে শ্রেণী সংখ্যা হবে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান ভাগ 31কে ভাগ ভাগ করলে 6.2, এটা পূর্ণ সংখ্যা নাই, 6 পরবর্তী পূর্ণ সংখ্যা কত 7, এখানে বলছে যা পূর্ণ সংখ্যা রূপান্তর করলে হবে 7, অতএব শ্রেণী সংখ্যা 7। শ্রেণী সংখ্যা কোনো ভগ্নাংশ হয় না, যা থাকবে তার পরবর্তী পূর্ণ সংখ্যা লিখতে হবে, 6.2, তাহলে 6 পরবর্তী পূর্ণ সংখ্যা 7, ঠিক আছে, অতএব শ্রেণী সংখ্যা 7। উপরে আলোচনার প্রেক্ষিতে বর্ণিত উপাত্তের গণসংখ্যা নির্বাচন সারণী প্রস্তুত করা হলো, মানে এটা পরবর্তী পৃষ্ঠায় আছে। এই আলোচনা আমরা পরবর্তী পৃষ্ঠায় মানে পরবর্তী ক্লাসে তোমাদেরকে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করে দেখাবো। আজকে ক্লাসটা খুব চমৎকার একটা ক্লাস, তো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে যেগুলো প্রশ্ন আসে এগুলো নোট করে প্র্যাকটিস করো, এবং তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সেখান থেকে দেখে নাও। ভালো থাকো আর আমাদের সাথে থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।